একটি আইন কখনো কিন্তু রিজিড নয়, এটা সমাজ পরিবর্তনের সাথে সাথে আইনের যে প্রয়োজনীয়তা সেটা পরিবর্তন হয়। আমার মনে হয় ভারতবর্ষের যারা প্র্যাকটিস করেন অল ওভার ইন্ডিয়াতে, আমার মনে হয় 99% লোক কিন্তু এটা নিয়ে কেউ পড়াশোনাও করেনি এখনো পর্যন্ত। যে কোনো রাজনৈতিক কর্মী বা বিরোধী চিন্তা করেন, মানুষের স্বার্থে চিন্তা করেন এমন মানুষ, তিনি অধ্যাপক হতে পারেন, তিনি আইনজীবী হতে পারেন, বা তিনি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার সংসদের অধিবেশনে মুখ্য আলোচনার ইস্যু হতে চলেছে ন্যায় সংহিতা আইন, যা এদেশের আইপিসি, সিআরপিসি এবং সাক্ষ্য অ্যাক্টের একটি পরিবর্তিত রূপ, যাকে বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সংক্ষেপে বিএসএ। যেখানে এই তিনটি আইনে বলা হয়েছে আইপিসি 511টি ধারাকে 345টি ধারায় অন্তর্ভুক্ত করা হবে, যার মূল উদ্দেশ্য হবে ব্রিটিশ ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে এসে আজকের যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা আইন যা আপামর মানুষকে সুশাসন দিতে পারে। যদিও এ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা ব্যক্তি ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার রয়েছেন এবং তাদের মতে এই আইন কার্যকর হলে দেশে পুলিশি রাজ কায়েম হবে। যারই পক্ষে বিপক্ষে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকার নিল সংবাদ সোচ্চার। নমস্কার, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন ভারতীয় ন্যায় সংহিতা যে আইন বলবৎ হতে চলেছে আগামী 1 জুলাই থেকে, যেটা 25শে ডিসেম্বর 2023 তারিখে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করেছেন এবং আইনে পরিণত হয়েছে। এই ভারতীয় ন্যায় দণ্ডবিধিতে আদপে ভারতের আইনের ক্ষেত্রে কতটা সুবিধা হবে এবং এই আইন কতটা অমঙ্গলজনক সে বিষয়ে আমরা বিভিন্ন মানুষের কাছে গেছি, তাদের বক্তব্য পেয়েছি, তারা তাদের মতো করে তাদের বক্তব্য সাজিয়ে বলেছেন। এখন এই মুহূর্তে আমাদের সাথে আছেন হাইকোর্টের এবং কলকাতার বিভিন্ন কোর্টের আইনজীবী মাননীয়া মৌমিতা চক্রবর্তী, তিনি এই বিষয়ে তার বক্তব্য রাখবেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023 যেটা আমাদের আসলো, সেটা ইন রিপ্লেস অফ ইন্ডিয়ান পেনাল কোড 1860, প্রায় 163 বছরের একটা আইন চেঞ্জ হলো। আইন কথাটির অর্থ হচ্ছে আইন কখনো কিন্তু রিজিড নয়, এটা সমাজ পরিবর্তনের সাথে সাথে আইনের যে প্রয়োজনীয়তা সেটা পরিবর্তন হয়। আমাদের মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে, আইনের জন্য কিন্তু মানুষ তৈরি হয়নি। আমাদের ভারতীয় ন্যায় সংহিতার বিপুল যে পরিবর্তন হয়েছে, সব থেকে যেটা সুন্দর হয়েছে সেটা হচ্ছে এটা অনেক প্রিসাইজ, ফোকাসড এবং মডার্ন টেকনোলজিকে এটা অ্যাকসেপ্ট করতে চলেছে। আমরা যখন শুধুমাত্র ভারতীয় ন্যায় সংহিতা দেখব না, এটার সাথে সাথে আমাদের যে সিআরপিসি রয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা অধিনিয়ম এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট রয়েছে, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এগুলো কিন্তু আসতে চলেছে। এই আইন তিনটির ফলে আমাদের যে বিষয়গুলো ছিল, যেগুলো সামানটাকে অনেক সময় অনেকেই কিন্তু অ্যাভয়েড করে চলে যেত, সেই সামানটা কিন্তু এবারে ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমেও কিন্তু সার্ভ করা যাবে এবং সেই ইলেকট্রনিক কমিউনিকেশনে কোর্টে সিল ছাপ সমেত থাকবে। শুধুমাত্র ইলেকট্রনিক রেকর্ডই কিন্তু এখানে রয়েছে না, এখানে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল সিগনেচার রয়েছে। ইলেকট্রনিক রেকর্ড মানে আমরা যখন কিছু টাইপ করে কিছু কোথাও পাঠালাম, দ্যাট ইজ ইলেকট্রনিক রেকর্ড, কিন্তু আমরা যখন স্ক্রিনশট নিচ্ছি, সেই স্ক্রিনশটটা নিয়ে যখন আমরা সেটা ফরওয়ার্ড করছি, সেটা হচ্ছে কিন্তু ডিজিটাল বিষয়। আমরা উইটনেস দেখতাম দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণের অভাবে এক একটা মামলা দীর্ঘদিন ধরে পিছিয়ে চলেছিল, কিন্তু আমাদের এই আইনগুলোর ফলে কি হলো, এখন উইটনেসও কিন্তু বাড়িতে বসে অডিও ভিডিও, নট অনলি অডিও, নট অনলি ভিডিও, অডিও ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু আমাদের এখন উইটনেসও এখানে আসবে। শুধুমাত্র তাই নয়, কমপ্লেনেন্ট, উইটনেস এরাও আসবে। একটা প্রশ্ন উঠেছে যে সেডিশন যে আইনটি, যেটা কিনা অবলুপ্ত হয়েছিল, সেটাকে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু এইখানে সেডিশনটা তুলে দিয়ে বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে, ভারতবর্ষের ইন্টিগ্রিটিকে যদি কেউ নষ্ট করতে চায়, তবে কিন্তু তারা
এই ভারতীয় সুরক্ষা অধিনিয়ম, ভারতীয় নাগরিক ভারতীয় যে ন্যায় সংহিতা এবং ভারতীয় যে নাগরিক সুরক্ষা অধিনিয়ম, এই তিনটে আইনের আওতায় কিন্তু তারা চলে আসবে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখব যদি আমরা ইন্ডিয়ান পেনাল কোড দেখে থাকি তাহলে দেখব যে মহিলাদের উপরে যে অপরাধগুলো করা হয়, যেরকম 498-এ মিসক্যারেজ, রেপ, গ্যাং রেপ, এগুলো সব বিভিন্ন পুরো বইটা জুড়ে চ্যাপ্টারে ছড়াছড়ি ছিল, সেগুলোকে কিন্তু শিশুদের উপরে এবং মহিলাদের উপরে যে আইনটা সেটাকে একত্রিত করা হয়েছে, ডেফিনেশন গুলো অ্যালফাবেটিক্যালি করা হয়েছে, অডিও ভিডিও এখানে এসেছে। এটা মোর প্রিসাইজ এবং এটা আমাদের জন্য টেকনোলজিটাকে, আমাদের ভারতবর্ষের যেভাবে প্রযুক্তিগত যেভাবে প্রয়োজন পড়েছে সেইভাবে কিন্তু টেকনোলজিটাকেও কিন্তু আমাদের এই আইনের অন্তর্গত করেছে। তো এর মধ্যে কোথাও বর্বরচিত নেই এবং এর মধ্যে কোথাও এটার মধ্যে কোনো অসুবিধার কিছু নেই, বরঞ্চ আমাদের ভারতবর্ষকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এখানে পুলিশকেও অনেক অধিকার দেওয়া হয়েছে, যেগুলো আগে শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে থাকতো, যেরকম আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপাস করার ক্ষমতা, সেটা কিন্তু ডিএম লেভেলে নামানো হয়েছে। এবং দেখা যেত যেগুলো আগেতে থানায় যে সমস্ত যারা কিনা থানায় অ্যারেস্ট হতো, যারা তাদের নাম এবং যারা অ্যারেস্ট করেছে তার যে অফিসাররা, তাদের যে নাম যে লিস্টগুলো করতো সেগুলো কিন্তু এখন এএসআই করেছে। শুধু তাই নয়, রেপ কেস যখন হতো তখন দেখা যেত মেডিকেল প্র্যাকটিশনারদের, যারা সাব ইন্সপেক্টর র্যাঙ্কের আছে, তাদেরকে রিকোয়েস্ট করতে হতো, কিন্তু এখন সেটা এনি পুলিশ অফিসার, আরএমপি অর্থাৎ যারা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তাদেরকে কিন্তু ওনারা ডেকে পাঠাতে পারেন এবং তারা সেখানে করতে পারে। এবং যারা যদি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হন, তিনি যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের না হয়ে থাকেন, যদি 16 কিলোমিটারের মধ্যে যদি তিনি এসে থাকেন, তিনি কিন্তু সেকেন্ড টাইম ওটাকে রি এক্সামিনেশনের জন্য বলতে পারেন। এরকম আমাদের ক্লজ ওয়াইজ যদি আমরা পড়ি, সেকশন ওয়াইজ যদি পড়ি, ওয়ার্ড ওয়াইজ যদি আমরা পড়ি, তাহলে দেখবো যে আমাদের কিন্তু উন্নতি হয়েছে, আমাদের অবনতির কিন্তু কোনো এখানে রাস্তা নেই। ন্যায় সংহিতা ভারতবর্ষে যে আইপিসি এবং সিআরপিসি যে সমস্ত ধারাগুলো ছিল তার বদল হিসেবে প্রতিস্থাপন করা হচ্ছে ন্যায় সংহিতা এবং ন্যায় নাগরিক সুরক্ষা এবং ন্যায় সাক্ষ্য অধিনিয়ম, তিনটি আইনকে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, যেটা হয়েছে প্র্যাকটিক্যালি আমার মনে হয় ভারতবর্ষের যারা প্র্যাকটিস করেন অল ওভার ইন্ডিয়াতে, আমার মনে হয় 99% লোক কিন্তু এটা নিয়ে কেউ পড়াশোনাও করেনি এখনো পর্যন্ত, আর তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস তো অনেকগুলি আছে। এক নম্বর কথা বলি, আজকে আমার বয়স হয়ে গেল 68, আজকে আমরা যেই আইপিসি নিয়ে, যেই সিআরপিসি নিয়ে আমরা কোর্টে আসছি, কোর্টের নানা রকম যে সমস্যাগুলিকে আমরা তা ক্লায়েন্টের থ্রু দিয়ে তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করছি, যে আইনগুলিকে সামনে রেখে, ঠিক আছে। আজকে সেই জায়গাটায় ভারতীয় যে ন্যায় সংহিতা, আজকে অ্যামেন্ডমেন্ট একটা করলে একটা ঠিক আছে, যে কোনো আইন একটা অ্যামেন্ড করা হলো, কিন্তু এটা খোলমঞ্চে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি দেখুন না, 302 আইপিসি, 302 আইপিসি, সেটা হয়েছে 103 বিএনএস। তাহলে এই যে আইনটা যে বদল হলো বা 1 তারিখ থেকে যেটা ইমপ্লিমেন্ট করবে বলে হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে একটা অনেকগুলি কেস হয়েছে, সেটা 1 তারিখের পরে সেটা শুনানি হবে। তো এই জায়গাটা আজকে নতুন করে আমাদের পড়তে হবে, নট অনলি আমরা, জাজদেরও পড়তে হবে পুরো ছাড়। তার মধ্যে কিছু কিছু আছে যেগুলি সত্যি আমাদের জনহিতকর আইন, সেটা আমি এখন পুরোপুরিভাবে বলবো না, আমরা আরও একটু অবগত হয়ে নেই, কারণ আমরা বই কিনেছি, আস্তে আস্তে অবগত হয়ে আমি আরও বেশি বলতে পারবো। তবে যেটা হয়েছে সেটা আমার মনে হয় মানে মানুষদের, মানে ভারতবর্ষের জনসাধারণের পক্ষে হিতকর হয়নি। এটা আমার মোদী সরকারের যে চক্রান্ত, উনি একটা কিছু করতে চাইছেন, করেছেন। কারণ একটা কথা আছে, আজকে যেই মোদী সরকার যেভাবে ফ্যাসিস্টের মতো যেভাবে এই দুটো টার্ম চালিয়ে গেলেন, আজকে তার জবাব কিন্তু ভারতবর্ষের জনসাধারণ দিয়েছে।
উনি কিন্তু অ্যাবসলিউট মেজরিটি হননি। আজকে তার একটা অপোজিশন হয়েছে ভারতবর্ষে। আজকে মোদী সরকারে জানি না এই আইনটা আদৌ পাস হবে কিনা, কি হবে এখন সুপ্রিম কোর্ট সেটা বিচার করবেন, অনারেবল সুপ্রিম কোর্ট। কারণ এই আইন তো ডিসেম্বরের 25 তারিখে পাস হয়ে গেছে এবং পাস হয়ে গেছে আমি জানি, এর এগেনস্টে কিন্তু মামলা হয়েছে। সেই মামলাটা এখনো মধ্যে সুপ্রিম কোর্ট শুনানি করেননি এই কারণেই, কারণ 1 জুলাই থেকে সেটা ইমপ্লিমেন্টেশন হবে, এটাই কথা আছে আর কি। আরেকটা হলো 25 তারিখে যখন ছিল তখন একক ছিল, যে আমার সহযোগী যে কলিগস বললেন কথাটা ঠিক। এখন কিন্তু সেই বিজেপির কিন্তু এককভাবে নেই, আজকে তাকে ক্র্যাচ নিয়ে চলতে হচ্ছে, দুদিকে দুটো ক্র্যাচ নিয়ে। আদৌ এটা কি হবে, কারণটা কি বলুন? আজকে যারা ল পড়ছে তারাও কিন্তু আইপিসি সিআরপিসি পড়ছে, কিন্তু এই ন্যায় সংহিতাকে তাহলে ওটাকে ইমপ্লিমেন্ট করা দরকার সেই স্কুল স্তরে, লোয়ার স্তরে। আজকে সারা ভারতবর্ষের বুকে এটা একটা আলোড়ন সৃষ্টি হবে, এখন না হচ্ছে, খালি কেসটা হতে দিন, কেসটা কি হিয়ারিং হয় সেটার অপেক্ষায় আমরা আছি। তাই এটা জনহিতকর একটা একটা পুরো আইপিসি সিআরপিসিটাকে চেঞ্জ করা হয়েছে। আপনি দেখুন না, 302টা হয়েছে 103 বিএনএস, এবং তার ভেতরে যে কি ইনগ্রিডিয়েন্টস আছে আমার এখনো পড়া হয়নি, পড়ে আপনাকে ভালো করে বলতে পারবো যে কি ইনগ্রিডিয়েন্টস আছে। 307 অ্যাটেম্প টু মার্ডার, সেটা হয়েছে 109 বিএনএস, তার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে তাহলে সেটাকেও আমাকে দেখতে হবে। আচ্ছা, আমি তো বলছি যে 99% লয়াররা এখনো অবগত হননি, কিছু কিছু লয়ার সেটা পড়েছেন, তাও সব পড়ে উঠতে পারেননি। তাই আমার মনে হয় আর কিছুদিন পরে, আমার মনে হয় 15 দিন বা 1 মাস পরে আমি আরও বেশি ইলাবোরেটলি আপনার সাথে আলোচনা করতে পারবো রিগার্ডিং দিস আইপিসি সিআরপিসি যেগুলো চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে। আমি প্রথমত যে বদলের কথা বলা হয়েছে 70% কি তারও বেশি রয়েই গেছে, এবং যে বদল এবং বদলের কথা বারবার অমিত শাহ বলছেন। আসলে এতদিন ধরে যে সমস্ত ইউএপি আইন, এটা সিআরপিসি আইপিসি এভিডেন্স অ্যাক্টের মধ্যে ছিল না, এটা বিশেষ আইন, নিবর্তনমূলক আইন। এই আইনের ধারাগুলো, এই দণ্ডবিধি, এই যে 3টে ধারা, 3টে যে আইন তারা নতুন ভাবে এনেছে, এইগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছে। বিশেষ ক্ষেত্রে যখন ইউএপি আইন তো সাধারণ আইন নয়, বিশেষ ক্ষেত্রে এই আইনগুলো কার্যকরী হতো বা লাগু করা হতো, কিন্তু এই আইনগুলোকে এই সাধারণ আইনের মধ্যে নিয়ে এসেছে। আমরা এর আগে দেখেছি যে কোনো রাজনৈতিক কর্মী বা বিরোধী চিন্তা করেন, মানুষের স্বার্থে চিন্তা করেন এমন মানুষ, তিনি অধ্যাপক হতে পারেন, তিনি আইনজীবী হতে পারেন, বা তিনি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা দেখেছি একটা মিথ্যে মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর আটক রাখা হয়েছিল। জিএন সাই বাবার কথা আমরা বলতে পারি, স্ট্যান স্বামীর কথা বলতে পারি, আমরা সোমা সেনের কথা বলতে পারি, আমরা গৌতম নাবলাকারের কথা বলতে পারি, যাদেরকে এই ইউএপিএ ধারা দিয়ে তাদের বছরের পর বছর আটক রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে আমরা দেখেছি তাদেরকে আস্তে আস্তে কোর্ট তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ার জন্য তাদেরকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ নাগরিক যারা, সেই নাগরিকদেরকে সন্তুষ্ট করা, এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সরকারের বিরুদ্ধে, সরকারের অন্যায় কাজের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এই মেসেজটা এতদিন তারা দিয়ে এসেছে। এই নতুন 3টে ধারা লাগু না করার আগে, কিছুদিন আগে
জাতীয় উপদেষ্টা ডোভাল তিনি বলেছিলেন যে নাগরিকরাই দেশের শান্তি, ঐক্য এইগুলোকে নষ্ট করছে, দেশের দেশপ্রেম এগুলোকে নষ্ট করছে। আসলে নাগরিক সমাজকে তিনি তাক করেছিলেন। নাগরিক সমাজ আজকের যখন চারদিকে বিভিন্ন ধরনের মানে অন্যায়গুলো ঘটছে, সেই অন্যায়ের বিরুদ্ধে যাতে প্রতিবাদগুলো না ওঠে, আজকের বনবাসী বনে যারা বসবাস করেন সে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। উত্তরবঙ্গে আমরা দেখেছি যে ইতিমধ্যে দুটো বনবস্তিকে উচ্ছেদ করেছে, আরো 38টা বন গ্রাম সেটাকে উচ্ছেদ করার দিকে যাচ্ছে। আজকের দেশের মানে সরকারি সম্পত্তিগুলো, মানে লাভজনক সম্পত্তিগুলো, সেগুলোকে জলের দরে আদানি আম্বানি কর্পোরেটদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকের বন্দর, রেল স্টেশন এগুলোকে সব প্রাইভেটাইজেশন করা হচ্ছে। আজকের শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 2020-র নামে, নীতি 2020-র নামে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। এই যে চারিদিকে এত কর্মকাণ্ড কর্পোরেটদের স্বার্থে, তার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে এবং সেই ক্ষোভটা বড় আকার ধারণ করবে। এই আইনগুলোকে সেই ক্ষোভ দমনের কাজে লাগানোর চেষ্টা হবে। এটা মানুষের স্বার্থে তো নয়, নাগরিক সমাজকে একেবারে ঠুটো জগন্নাথ করে রাখা, নাগরিক সমাজ যাতে সরকারের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে না পারে, আন্দোলন সংগঠিত করতে না পারে, আসলে এইগুলো তারই প্রস্তুতি। এবং আমরা এতদিন ইউএপিএ আইনের ক্ষেত্রে বিশেষ আইন, এটা কিন্তু সাধারণ আইনের মধ্যে ছিল না। সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্টের মধ্যে এই আইনের ধারাগুলো ছিল না। কিন্তু নতুন যে দণ্ডবিধি যেগুলো আনা হচ্ছে, এই বিশেষ আইনের ধারাগুলোকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে, ঐক্যের স্বার্থে এই আইনগুলো কাজ করবে। আসলে এই যে জাতীয় নিরাপত্তাটা কি, ঐক্যটা কি, মানে কে নির্ধারণ করবে? আসলে পছন্দসই লোকদেরকে, ওই যেমন গুজরাটে আমরা দেখলাম ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্তদেরকে তারা ফুলমালা দিয়ে তারা খালাস করে দিয়েছিল। আবার এই গৌতম নাবলাকার, স্ট্যান স্বামী, সোমা সেন, যারা মানুষের হয়ে কথা বলতেন, তাদেরকে বছরের পর বছর আটক রাখা হয়েছিল। এই আইনগুলোকে এই নাগরিকদেরকে শায়েস্তা করার জন্য ব্যবহার করা হবে। বলা হচ্ছে যে সরকারি পরিকাঠামো যদি ধ্বংস করা হয়, তাহলে তার বিরুদ্ধে এই আইনগুলো লাগু হবে। আচ্ছা, ধরুন আজকের কোনো একটা কারণে মানুষ, কোনো একটা এলাকায় মানুষ রাস্তা অবরোধ করতে বাধ্য হলো, এবং রাস্তা হলো পরিকাঠামো। তাহলে ওই মানুষের কোনো জল নেই, কল নেই, মানে এই ধরনের নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে তারা আন্দোলন সংগঠিত করলো। স্থানীয় প্রশাসন কর্ণপাত করলো না দীর্ঘদিন ধরে, ফলে তারা রাস্তা অবরোধ করলো। এই যে পরিকাঠামো, অর্থাৎ রাস্তাকে অবরোধ করলো, এইটাকে অজুহাত করে এই আইনগুলোকে লাগু করা হবে এবং ওদেরকে বছরের পর বছর এই নিবর্তন, মানে এই বিশেষ আইনে, মানে এই যে তিনটে ধারা, এই তিনটে ধারায় তাদেরকে আটক রাখা হবে। এই নাগরিক সমাজ যাতে কোনোভাবে ফুঁসে উঠতে না পারে, নাগরিক সমাজ যাতে আওয়াজ তুলতে না পারে, গলা তুলতে না পারে, প্রতিবাদ করতে না পারে। আসলে এইগুলো তার তোড়জোড়। ব্রিটিশরা এই যে সন্ত্রাসবাদ বিরোধী আইন এনেছিল,
কেন না ব্রিটিশরা বলেছিল যে মানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামী যারা তাদেরকে সন্ত্রাসবাদী বলেছিল। সেই সন্ত্রাসবাদীদেরকে কোড আনকোড তাদেরকে শায়েস্তা করার জন্য তারা ওই নানা ধরনের সন্ত্রাস বিরোধী আইন তারা চালিয়ে মানে লাগু করেছিল, এবং এখনো সেই আইনের ধারাগুলোকে মৌলিকভাবে সেই আইনের ধারাগুলোকে কোনোভাবে পরিবর্তন করেনি। এই নতুন যে ধারাগুলো আনা হয়েছে দণ্ড সংহিতা এবং ওই অন্যান্য ধারার নামে, আসলে মানুষকে কোনো আন্দোলনকারী রাজনৈতিক কর্মী তাদেরকে মানে অপছন্দ হলেই তাদেরকে এই আইনে তাদেরকে শাস্তি করবে। এটাই হলো এই আইনগুলোর লক্ষ্য, মানুষের মানে সাধারণ মানুষের বিরুদ্ধে এই আইনগুলো কাজ করবে।